জ্যোতি আর মরিন একসঙ্গে সামনে হাঁটতে শুরু করে। জ্যোতি হাঁটতে হাঁটতেই বলে, কি ডেঞ্জারাস গো এই রাস্তাটা। এই ভর দুপুরে কতগুলো ছেলে ওপেন প্লেস এ টিচ করছিল আমায়। কিছুক্ষণ চুপ থেকে জ্যোতি জিজ্ঞেস করে, তুমিও তো ওদিক থেকেই এলে, দেখোনি? হুম, খেয়াল করিনি। তোমায় কিছু বলেনি ওরা? মুচকি হাসে মরিন। জ্যোতির দিকে তাকিয়ে বলে, দিনের বেলায় কখনোই আমার ইভটিজিং এর শিকার হতে হয়নি। জাদু জাদু একবার হয়েছে তার সন্ধ্যার পর, তবে আমি এগুলো নিয়ে খুব একটা ভাবি না। বাহ, বেশ সাহসী তো তুমি। একইভাবে হাসি মরিন প্রত্যুত্তর করে না। সে জানে সাহসী নিজের প্রতিটা গুণ তার চেনা জানা অহংকারী করা উচিত এইটা নিয়ে। তবে সে ভিতর থেকে আসে না। হয়তো সেটাও এক প্রকার গুণের অন্তর্ভুক্ত। সন্ধ্যার পর নির্ঝরকে ফোন কল করে ইমিডিয়েটলি দেখা করতে বলেছে জ্যোতি। তার এত জরুরি কথা শোনার উদ্দেশ্যে নির্ঝরও তড়িঘড়ি করে হাজির হয়েছে তার বাড়ির ছাদে। সেখানে গিয়ে দেখতে পাই জ্যোতি ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে। নির্ঝর দ্রুত পায়ে এগিয়ে এসে জিজ্ঞেস করে, আমাকে এত জলদি আসতে বলে নিজে হাওয়া খাচ্ছিস সিরিয়াসলি? আমি ভাবলাম। কি ভাবলে? বিয়ে ঠিক হয়েছে আমার? পাশ ফিরে কথাটা বলে জ্যোতি। তার মুখভঙ্গি গভীর। নির্ঝর আরাম করে দাঁড়িয়ে বলে, সেটা হলে তো ভালোই হতো। ছাড়, কেন রেখেছিস সেটা বল। এমন কি কথা যে ফোনে বলা যাবে না? বেশি ডিস্টার্ব করলাম? বুড়ো কোচকে তাকায় নির্ঝর কিছুটা ধমকে সুরে বলে, সিনেমার ডায়লগ দিবি না একদম। কি বলবি বল। আমার বিয়ে করা উচিত, তাই না? নির্ঝর মজা করে বলল, একদম। অনেক দিন বিয়ের দাওয়াত পাই না। কিন্তু আমার বিয়ে খেতে চাইলে তোমার অনেক দূরে যেতে হবে। কেন? অবাক হয়ে বলে নির্ঝর। কারণ আমি স্কলারশিপ নিয়ে ইটালি পড়তে যাচ্ছি। তো এদেশি ছেলে বিয়ে করার প্রশ্নই আসে না। সেখানেই একটা ছেলে পছন্দ করে বিয়ে করে নেব। গাছেরা ভাব নিয়ে বলল জ্যোতি। নির্ঝর কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলেই তো কি নকল? বিশ্বাস হচ্ছে না? সন্দেহজনক বলল নির্ঝর। জ্যোতি তাতে পাত্তা না দিয়ে বলল, অভিনন্দন জানাও আমাকে। নির্ঝর বিরক্তি ভাব নিয়ে বলে, এটা তো জরুরি কথা, এটা ফোনে বলা যেত না? শুধু শুধু টাইম নষ্ট করলাম। অবাক হয় জ্যোতি। সে চলে যাবে যেন নির্ঝর কিছু বলছে না এটা মেনে নিতে কষ্ট হলো জ্যোতির। অন্যদিকে ঘুরে কেবল ক্ষীণ স্বরে বলল, সরি। কথাটা বলে নিচে চলে যায় জ্যোতি। নির্ঝরও এরপর কিঞ্চিত অবাক হয়। হয়েছেটা কি জ্যোতির? নিজে থেকে কিনা সরি বলছে, ঝগড়া না করে স্ট্রেঞ্জ। 3 নম্বর চিরকুটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মরিন। এরপর দিন দিন সে একই কমলা রঙের কালি দিয়ে চিরকুট লেখা হচ্ছে। আজকেও ব্যাগের নিচে রাখা ছিল, তাতে লেখা, মরিফুল, এই মুখে বলার চেয়ে চিরকুটের মাধ্যমে কথা বলার বিষয়টা কিন্তু মন্দ নয়। আদিকালের ভাইস পাওয়া যাচ্ছে কিছুটা। এক্ষেত্রে কথাটা হচ্ছে একপাক্ষিক হোক, তবে তোমার মুখে এতটুকু বিরক্তিভাব নেই কেন? ভালো লাগছে এই আগন্তুকের থেকে চিরকুট পেতে, নাকি তুমি অনুভূতি শূন্য, কোনটা? উত্তরের প্রয়োজন নেই, তবে নিজের অনুভূতি জাগ্রত করো। হয় বিরক্ত হও, না হয় মুচকি হাসো। আমি মনোবিজ্ঞানী তো নই যে তোমার শান্ত মুখশ্রী দেখেই মনের কথা বুঝতে পেরে যাব ইতি প্রিয় অথবা অপ্রিয় আগন্তুক। মুখভঙ্গি পরিবর্তন করলো না মরিন। আগে নেয় চিরকুটটা ভাঁজ করে মন দিল নিজের কাজে। এই চিরকুট দাদাকে আবারও হয়তোবা হতাশ করলো মরিন। স্পষ্টভাবে উল্লেখ করার পরও শান্ত রইল মরিন, যেন সে অমন কিছুই পড়েনি। আগন্তুককে নিয়ে 2 সেকেন্ড ভাবারও প্রয়োজন মনে করলো না মরিন। এমনিতেও আজ তার অনেক কাজ। বাচ্চা দুজনের সঙ্গে যুক্ত হয়েছে আরও 5 জন। প্রত্যেকেরই বস সাথে নিয়েছে। তাদের সবাইকে একে একে সবকিছু বুঝিয়ে দেওয়ার কাজ মরিনের কাঁধে এসে পড়ল। সে চাইলে এড়িয়ে যেতে পারত, তবে চায়নি। সেটের সবাই মরিনকে এখন অনেকটা পছন্দ করছে। রুবেল তো অনেক ক্ষেত্রে তাকে আলাদাভাবে নিজের কাজেও সাহায্য করতে বলেছে। মরিন সন্তুষ্ট এতেই, তাও সেও খুশি মনে কাজ করছে। প্রায় 30 মিনিট পর একটু বিরক্তি পেল মরিন। এবার ঘটল অন্য এক ঘটনা। ওই বাচ্চাগুলোর মধ্যে একটা বাচ্চা ছুটে এসে মরিনের হাতে একটা কাগজ ধরিয়ে আবারও শুটিংয়ের দিকে দৌড়ে চলে গেল।
কিছুক্ষণ ভুরু কুঞ্চিত করে তাকিয়ে থেকে কাগজটা খুলল সে। ভিন্ন বিষয় কেবল একটাই, আজকের লেখাটা কালো কালিতে বেশ স্পষ্ট অক্ষরে। আগেরটার সঙ্গে হাতের লেখা পুরোপুরি মিলছে না। আজ এই কাগজটাতে কেবল একটা লাইনই লেখা। মৌরিন, তুমি এমন কেন? অন্য রকম কেন নাও? এবার কয়েক সেকেন্ড লেখাটার দিকে তাকিয়ে রইল মৌরিন। এই প্রথমবার লেখাটা পড়ে কিঞ্চিত হাসি পেল তার। কারণ না আছে বটে, এই কথাটা সে প্রথমবার শুনছে না। এর আগেও ফ্রেন্ড সার্কেলে থেকে এই প্রশ্নটা শুনতে হয়েছে তাকে। তবে হাসলো না মৌরিন, ভাঁজ করলো চিকুরটা। দৃষ্টি সরিয়ে তাকালো একবার শুটিং চলতে থাকা স্থানের দিকে। আগন্তুকের পরিচয় জানার জন্য নয়, কোন বাচ্চাটা এটা দিয়ে গেল তাকে দেখার জন্য। আগন্তুকের পরিচয় জানার ইচ্ছে হলো না মৌরিনের। সে নিজের পরিচয় লুকিয়ে রাখতে চাইছে। তার পরিচয় না জানাটাই ভালো। আজও দুটো নয়, বরং তৃতীয়বারের মতো আরও একটি চিকুট এলো। এবারও নিয়ে এলো একটি বাচ্চা। সে বেশ ভালো করেই তা এগিয়ে দিল মৌরিনের দিকে। মৌরিন কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কে দিয়েছে সেটা জানাতে হবে না, তবে এরপর থেকে কেউ কিছু দিলে সেটা নিয়ে আসবে না, ঠিক আছে? বাচ্চাটা মাথা নাড়ল, তবে ফিরে যাওয়ার আগে চিরকুটটা মরিনের হাতে গুজে দিয়ে পালালো। বাচ্চাটার কাজে বিস্মিত হাসলো মরিন। চিরকুট খুলে দেখার ইচ্ছে হলো না, তবুও খুলল। আসল মরিফুল কিন্তু দেখতে বেশ সুন্দর, তবে অনেকটাই অবহেলিত। তুমি তো দেখতে মোটেই সুন্দর নও, তোমার তো আরও বেশি অবহেলিত হওয়া উচিত। তবু ইনডিরেক্টলি আমার দ্বারা তুমি প্রশংসিত হয়ে যাচ্ছ বারংবার। এটা ঠিক হচ্ছে না মরিফুল, মোটেই ঠিক হচ্ছে না। একটা জিনিস ভালো লাগলো মরিনের, আগন্তুক সরাসরি বলে দিচ্ছে তুমি সুন্দর নও। মাথা দুদিকে সামান্য নাড়িয়ে পাশে তাকাতেই দেখলো তার ব্যাগের নিচে আরও একটা কাগজ। অদ্ভুত, এটা কখন এলো? ব্যাগটা উঁচু করে কাগজটা হাতে নিল মরিন। একটা বিষয় খেয়াল করলো, আজকে শেষে দুটি চিরকুট এবং বর্তমানটাও আগেরগুলোর থেকে ভিন্ন। তিনটে চিরকুটই লেখা হয়েছে কালো রঙের কালি দিয়ে, তবে তাড়াহুড়ো করে লেখা হয়েছে তা কিছুটা বোঝা যাচ্ছে। সে চিরকুটে লেখা, তুমি তবুও হাসলে না, বিরক্ত হলে না। বলা হয় নীরবতা সম্মতির লক্ষণ। তোমার শান্ত রূপটাকে সম্মতি হিসেবে নিয়ে চাইলে আরও অনেক কিছু লিখতে পারতাম, তবে সেটা নিচ্ছি না, কারণ তুমি মানুষটাই ভিন্ন। সাধারণ কোনো কথা তোমার সঙ্গে যায় না, আর এটাই আমার সহ্য হচ্ছে না। তোমার মাঝে এতটুকু পরিবর্তন এলে এই চিরকুটটা দিতাম না, তুমি দিতে বাধ্য করছো। সব কথাগুলো তোমার নিকট পৌঁছে দিতে ব্যাকুল হয়ে উঠছি মৌরিফুল। ভালো লক্ষণ নয় এগুলো, ইঙ্গিত করে অন্য কোনো অনুভূতির। বোকা নই আমি যে নিজের অনুভূতির বুঝতে পারবো না। তবে তোমায় বলি, সাধারণ হতে শেখো মেয়ে, অসুন্দর মেয়েদের এমন অসাধারণ হতে নেই। এর মাঝে অন্য এক কাগজে আরো কিছু লেখা। দেখেছো, কাব্যিক হয়ে যাচ্ছি মৌরিফুল। তুমি চলে যাও তো, থেকো না এখানে। আর কোনো কাজ নেই, এখানে কেন কাজ করতে হবে? আচ্ছা, আমার পরিচয় জানার কি একটু ইচ্ছে নেই তোমার মধ্যে? লেখাগুলো পড়ে আন্দাজ করা যায়। আমি কিন্তু নিজের মতো করে লিখেছি সব কিছু, লুকোতে চাইনি নিজেকে। বুঝে গেলে ভালো, না বুঝলে বলা যায় না কোন দিন নিজে থেকে পরিচয় দিয়ে বসি। ডাক পড়লো শুটিংয়ের জায়গায়। চিরকুটগুলো ভাঁজ করে সেদিকে পা বাড়ালো মরিন। আন্দাজ করতে পারলো কি এই চিরকুট দাতা। না, চাইলেই না তাকে খুঁজে বের করতে পারত। জানতে ইচ্ছে হলো না তার পরিচয় জানার। সাধন শব্দটা মরিনের সঙ্গে যায় না। এর থেকে আগন্তুকের একটা ভুল কথা বলেনি। সন্ধেবেলা স্টুডেন্টদের বাসে এসেছে মরিন, তবে সেই স্টুডেন্ট নাকি তার আন্টির বাসে গিয়েছে, আসবে 10 মিনিট বাদে। তাই চেয়ারে বসে তার জন্যই অপেক্ষা করছে মরিন, ফোনটা হাতে, দৃষ্টি ফোনের দিকেই আবদ্ধ। ঠিক এই সময় ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। আইডির নাম আবরাজ শাহ। ফেক আইডি কিনা শিওর হতে আইডির ভিতরে প্রবেশ করলো মরিন। না, ফেক আইডি নয়, শতভাগ আসল আইডি আবরাজের। কিছুক্ষণ চিন্তা করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো মরিন। যেহেতু পরিচিত, তাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে বিষয়টা খারাপ দেখায়। মরিনের আইডিতে প্রায় অনেকদিন আগে একটা স্ট্যাটাস দেওয়া ছিল। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙা মুশকিল, আর যদি তার স্বার্থের সাথে মিশে যায় তবে তা টেকানো মুশকিল। মিনিট দুয়েকের মাথায় আপনার সেই স্ট্যাটাসটা মরিনের ইনবক্সে শেয়ার করে বলে, ওয়াও, দারুণ লেখো তুমি মৌ। মরিন স্বাভাবিকভাবেই রিপ্লাই দেয়, এটা আমার নয়, রবি ঠাকুরের লেখা।
উল্লেখ করেছিল তো, ভাইয়া বোধ হয় খেয়াল করেননি। সঙ্গে সঙ্গে অপর পাশ থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো। ও, কিন্তু তুমিও যথেষ্ট ট্যালেন্টেড, চাইলে নিজেও লিখতে পারো। রিপ্লাই করে না মরিন। স্টুডেন্ট চলে এসেছে ততক্ষণে, তাই ফোনটা ব্যাগে রেখে পড়ানোতে মনোযোগ দেয় মরিন। তুর্যের হাতে তার ফোন, সেখানে দৃশ্যমান মরিনের আইডি, ফ্রেন্ড লিস্টে পাবলিক করা তার একদম শুরুতে আবরাজের আইডি। মরিন নিশ্চয়ই ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়নি, আবরাজই দিয়েছে, আরও অ্যাকসেপ্টও করেছে। রাগ হলো তুর্যের, তবে অবাক হলো আবরাজ কেন মরিনের সঙ্গে এত ভালো ভালো কথা বলছে সেটা বুঝতে পারল না তুর্য। এত ভদ্রলোক নয় আবরাজ, কারোর সঙ্গে এমনি এমনি অত্যাধিক মিশুক হতে সে যায় না। সেখানে মরিনকে শুটিংয়ে মৌমৌ বলে ডাকছে, আবার ফ্রেন্ড রিকোয়েস্টও দিচ্ছে নিজে থেকে। কারণটা উপলব্ধি করতে ব্যর্থ হলো তুর্য। বাথরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে কয়েকবার মুখে পানির ঝাপটা দিল মরিন। চুলের বেনি করা, তবে সামনে ছোট ছোট চুলগুলো ভিজে গেছে কিছুটা। খানিকক্ষণ ওভাবে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রইল মরিন। নিজেকে পুরোপুরি শান্ত রাখার প্রয়াস চালালো সে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ঘরে এলো। বিছানার উপর ছড়ানো অনেকগুলো কাগজ। এখনো পর্যন্ত আগন্তুকের থেকে পাওয়া 6টি চিরকুট সেখানে রাখা আছে। তার পাশেই দুটো 4 সাইজের কাগজ, মাঝ বরাবর কিছু লেখা। এগুলো শুটিংয়ের সময় লেখা হয়েছিল। শুটিংয়ের প্রয়োজনে তুর্যকে লিখতে হয়েছিল অল্প স্বল্প, আরও দুজন লিখেছিল সিন এর প্রয়োজনে। তার মধ্যে দুটো কাগজ স্ক্রিপ্টের সঙ্গে কোনোভাবেই মরিনের ব্যাগে চলে এসেছে। কিছুক্ষণ আগে আগামীকালের শুটিংয়ে স্ক্রিপ্ট বাড়িতেই নিয়ে এসেছিল মরিন। সবগুলো এক একে গুছিয়ে নেওয়ার সময় ব্যাগে থাকা চিরকুটগুলোর দিকে চোখ যায় তার। সবগুলোই একই কাগজ রেখে দেওয়া, দ্বিতীয়বার পড়েনি মরিন, তবে ফেলে দেওয়াটাও হয়ে ওঠেনি। তবে এগুলো ব্যাগে রাখার ইচ্ছে হলো না, বের করলো ছিঁড়ে ফেলবে বলে। ঠিক তখনই স্ক্রিপ্টগুলোর মাঝে থাকা সে দুটো কাগজ চোখে পড়ে মরিনের। কিছু একটা খটকা লাগতে সেটা হাত তুলে নেয় সে। এরপর সে আগন্তুকের দেওয়া আজকে চিরকুটগুলোর মধ্যে একটা খুলে ধরে সে। দুটো কাগজ পাশাপাশি আনে মরিন। কয়েক সেকেন্ড পরখ করতে নিশ্চিত হয়ে যায় কাগজের উপরে হ্যান্ডরাইটিংয়ের সঙ্গে চিরকুটের হ্যান্ডরাইটিং হুবহু মিলে যাচ্ছে। আর সেই হ্যান্ডরাইটিংটি আর কারো নয়, ইলম আফসার তুর্যর। নিজের গতানুগতিক ধারা থেকে বঞ্চিত হয়ে চমকালো মরিন। বিছানা থেকে সে প্রথম দিনে চিরকুটটা এনে মিলালো, না, এটার সঙ্গে মিল নেই। কাগজগুলো নামিয়ে ফেল মরিন। বুঝতে পারলো তার জন্য স্থির থাকাটা কঠিন হয়ে পড়ছে। মুখ মুছে পুনরায় বিছানায় গিয়ে বসে মরিন। হাতে লেখা না মেলার কারণটাও হয়তোবা বুঝতে পারল। আগের দিন সময় নিয়ে অন্যরকম করে লিখেছিল, আজ সেটা হয়নি। আর চিরকুটগুলো লেখা হয়েছে তাড়াহুড়োর মধ্যে, তাই নিজের আসল হাতের লেখাই প্রকাশ পেয়েছে সেখানে। সবকিছু গুছিয়ে রেখে বিছানায় গা এলিয়ে দিল মরিন। বর্তমানে সে অনুভূতি শূন্য। আগন্তুককে চেনার চেষ্টা করলেও হয়তো তুর্যর নাম কখনোই তার মাথাতেই আসতো না। বেশ খানিকক্ষণ ভাবার পর এমন চিরকুট দেওয়ার কারণ আবিষ্কার করল মরিন। তুর্য তাকে সহ্য করতে পারে না, কথাটা শতভাগ সত্যি। বারবার অপমান করতে চাইলেও তাতে সক্ষম হয়নি তুর্য। তাই হয়তোবা রাগের কারণে এমন প্ল্যান করেছে সে। অনুভূতি খুব খারাপ একটা জিনিস, আর কিছু অনুভূতি মানুষকে কষ্ট দিয়ে যায়। তুর্য হয়তো তেমনটাই চেয়েছে। এমনটা ভেবে থাকলে সে এখনো মরিনকে চিনতে পারেনি। বাকিদের মতো নরম মনের মেয়ে নয় সে। তাকে ভেঙে গুড়িয়ে দেওয়া অতটা সহজ নয়। আর ভাবতে চাইল না মরিন, এমনিতে বেশি ভেবে ফেলেছে সে। এত ভাবনা ভালো নয়। একটা বিষয় নিয়ে ভাবতে চাইলে তা নিয়ে আরো অধিক ভাবনা আপনা আপনি চলে আসে মাথায়। এই হয়তো মস্তিষ্কের নিয়ম। চতুর্থ দিনে শুটিংয়ে প্রায় সবাই এসেছে। দিয়া আর তুর্য আবরাজ সকলেই আছে। মরিন নিজের মতোই কাজ করছে। চিরকুট ডাতাকে ধরে ফেলার পরও তার মাঝে কোনো ভাবান্তর নেই। এমনিতেও তুর্যর সঙ্গে খুব একটা কথা বলার প্রয়োজন হয় না, কারোর সঙ্গে কথা বলতে হয় না সেভাবে, তাই সে অন্যদিনের মতোই রইল। তুর্য বুঝতে পারল না সে ধরা পড়ে গেছে। একটা অবাক করার ব্যাপার লক্ষ্য করলো সকলে। দিয়া তুর্যের আশেপাশে ঘুরছে না।
অন্যদিনের মতো তার গা ঘেঁষার চেষ্টা করছে না, কারণটা আবরাজ না জানলেও তুর্য বেশ ভালো করে জানে। গতকাল দিয়ার উপর বিরক্ত হয়ে বেশ ভালোই ধমক দিয়েছিল তাকে, সেটা কারোর নজরে আসেনি। দিয়াও তার জন্যই মনে কষ্টে আজ অভিমান প্রদর্শন করছে। সে হয়তো ভাবছে তুর্য তাকে মানাতে আসবে, তবে তেমনটা হলো না। বরং তুর্য শান্ত মনে চিরকুট লিখল সকলে নজর এড়িয়ে। সবে আজ নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করছে। আগামী মাসেই বেশ বড়সড় একটা অ্যাওয়ার্ড শো আছে। সেখানে ছোট পর্দার বেস্ট অ্যাক্টর হওয়ার দৌড়ে আবরাজ এবং তুর্য দুজনেই রয়েছে। তাদের সঙ্গে আবার একজন রয়েছে, তবে সকলে জানে হয় তুর্য না হয় আবরাজ, এদের মধ্যে একজন অ্যাওয়ার্ড পাবে। ফাইনাল নমিনেশন প্রকাশ পেল গতকাল, তাই আজ এ নিয়ে কথা হচ্ছে বেশি। আবরাজ আর তুর্যর এসব কথার মাঝে এমনভাবে তাকাচ্ছে একে অপরের দিকে যেন এখনই অন্যজনের থেকে অ্যাওয়ার্ড ছিনিয়ে নেবে। এজন্য এক যুদ্ধক্ষেত্র, কে বিজয়ী হয় সেটা জানার অপেক্ষায়। আগের দিনের মতোই মরিনের ব্যাগের নিচে চিরকুট রেখে দেওয়া হলো। তুর্য শুটিংয়ে থাকলেও লুকিয়ে নজর রাখলো তার উপর। মরিন এলো কিছুক্ষণ পর, চিরকুটের দিকে তার চোখ পড়ল আরো কিছুক্ষণ পরে। ব্যাগ সরিয়ে সেটা হাতে নিল ঠিকই, 2 সেকেন্ড তাকিয়ে রইল, তবে খুলল না। চিরকুটটা রেখে দিল আগের জায়গায়। নিজেও চুপচাপ চেয়ারে বসে ফোন স্ক্রল করলো কিছুক্ষণ, এরপর উঠে অন্যদিকে চলে গেল। অবাক হলো তুর্য, তবে রাগ হলো না তার। রাগটাও যেন আজকাল তার সঙ্গ দিচ্ছে না, তার থেকে যথাসম্ভব দূরে থাকছে। অস্থির হলো তুর্য। আবার লিখলো চিরকুট, একটা নয় 2টো চিরকুট একসঙ্গে লিখলো। এবার তা ব্যাগের ভিতরে রাখলো কারোর সাহায্যে। এরপর শুটিংয়ে ব্যস্ত থাকায় মরিনের দিকে নজর রাখতে পারেনি, সম্ভব হয়নি। বাড়িতে এসে মরিন সেই 2টো চিরকুট পেল ঠিকই, তবে পড়ল না। নিজেকে নিয়ন্ত্রণ রাখছে সে, বলা তো যায় না। যতই কঠিন মনের হোক না কেন, সর্বোপরি সে একজন মেয়ে। এটা এক চিরন্তন সত্য। প্রকাশ করতে না চাইলেও তার মাঝে অনুভূতি নামক বস্তু রয়েছে। কোনোভাবে তাকে নিজের নিয়ন্ত্রণহীন হতে দিতে চায় না। আরও তুর্যের মতো অহংকারী ব্যক্তির জন্য কখনোই না, তাই সে চিরকুটগুলো পড়ছেই না। রাত প্রায় 12টা বাজে। কিছুক্ষণ কাজ শেষ করে সবে ফোনটা হাতে নিল সে। মেসেঞ্জারে ঢুকতে দেখল মেসেজ রিকোয়েস্টের সংখ্যা একটা বৃদ্ধি পেয়েছে। তার চেক করল মরিন। একটা আইডি থেকে মেসেজ এসেছে ঠিকই, তবে আইডিটা বর্তমানে ডিঅ্যাক্টিভেট। নামটাও দেখতে পেল না মরিন, তবে মেসেজটা চেক করল। বেশ বড় করে মেসেজে বাংলায় লেখা, সেটা পড়তে লাগলো মরিন। পরের 2টো চিরকুটও পড়নি তাই না? জানি না আমি, তবে মনে হলো একটা যেহেতু পড়নি, এরপর যাই দেই না কেন পড়বে না তুমি। এভাবেই কি নিজের বিরক্তির প্রকাশ করছো মৌরিন? আমি ভেবে রেখেছিলাম তুই বিন্দুমাত্র বিরক্ত হলে চিরকুট দেওয়া বন্ধ করে দেব আমি, অথচ আমি কত সস্তা হয়ে যাচ্ছি ভেবেও সেই কাজ করতে পারছি না। রাগও করতে পারছি না তোমার উপর, কষ্ট পাচ্ছি কিনা তাও জানি না। ধরতে পেরেছো আমি কে? জেনে গেলে অখুশি হব না, তবে আমার সামনে তা প্রকাশ করো না ভুলেও। ইগোতে লাগবে আমার। ওই একটা ক্ষেত্রে আমি একদমই অন্যরকম। তোমাকে ঠিক কি বলতে চাইছি সেটাও বুঝতে পারছি না। আচ্ছা, আমার কি মায়ের সাথে কথা বলা উচিত? তোমার মতে তো মায়ের কাছে সব কিছুই সাজেশন পাওয়া যায়, তাহলে তাই করি না হয়। তবু যদি একটু স্থির হতে পারি। যদি না পড়ে থাকো তবে পড়ো না চিরকুটগুলো। ফিরিয়ে দেওয়া জিনিস আমি 2বার দিতে পছন্দ করি না। এত কিছু যে বলি আমি, তোমার ইচ্ছে করে না প্রতিউত্তর করতে, এতই অনুভূতিহীন। তবে তুমি কোনো উত্তর দিও না, তাই চাই। একপাক্ষিকভাবে আমি কথা বলি কেমন? মেসেঞ্জার থেকে বেরিয়ে এলো মরিন। ঠিক সেই মুহূর্তে কারেন্টটাও চলে গেল। হঠাৎ ঘর অন্ধকার হয়ে যাওয়াতে দৃষ্টি স্থির রইল মরিনের। পুরো ঘর কেবল ফোনের অতি সামান্য আলো, সেটুকু বন্ধ করে দিল মরিন। বাতাসে জানালার পর্দা উঠছে, ফলে চাঁদের আলোয় ঘর আলোকিত হচ্ছে কিছুটা, যদিও তা খুবই অল্প। জানালার পিঠ থেকে দাঁড়ালো মরিন। চোখের সামনে অন্ধকার ব্যতীত কিছুই দেখতে পাচ্ছে না সে। জীবনটাও তো এমনই, পুরোটাই অন্ধকার, আর এই অন্ধকারের মাঝেই তাকে হাঁটতে হবে, পাড়ি দিতে হবে অনেকটা পথ। ভয় পায় না মরিন, নিজের উপর ভরসা রেখেই এই পথ হাঁটতে শুরু করেছে সে। তবে মানুষের মাঝে অলসতা নামক বস্তু আছে, সেই যে অলসতা থেকে নিজেকে দূরত রাখছে মরিন। এই অন্ধকার চলার পথে
কিছু মানুষ আসে ফোনের ফ্ল্যাশ লাইটের মতো এক ফালি রোশনি নিয়ে। সেই আলো পেয়ে অলসতা ভর করে মানুষের মনে। নিজের কষ্ট লাঘব করার উদ্দেশ্যে সেই আলোর পথে চলে যায় অনেকে। তবে ওই যে সেটা ছিল ফোনের ফ্ল্যাশ লাইটের মতন। খুব দ্রুতই চার্জ শেষ হয়ে যাবে, ফোনের আলো নিভে যাবে, পথটা আবারও আধারে ডুবে যাবে। তবে রাস্তা বাকি থাকবে আরও অনেক। আলোর সাহায্য পেরিয়ে তখন হয়তো আর অন্ধকারে চলাটা সম্ভব হবে না। মুখ থুবড়ে পড়তে হয় মাঝ পথেই। ব্যর্থতা ভর করে সমগ্র জীবনে সেই আলো ছিল ক্ষণস্থায়ী, তবে অন্ধকারে জরাজীর্ণ পথটা চিরকালের জন্য স্থায়ী হয়ে যায় তখন। না সামনে যাওয়ার সুযোগ থাকে, আর না পিছনে ফিরে আসার। আপাতত তুর্যকে তেমন ফোনের ফ্ল্যাশ লাইটের এক ফালি রোশনির সঙ্গে তুলনা করতে চাইল মরিন। বরাবরই নিজেকে বোঝাতে পছন্দ করে সে। অন্যের দেওয়া হাজারো জ্ঞান তার উপর কিঞ্চিত প্রভাব না ফেলেও নিজেকে নিজের বোঝানোর কথা তারপর প্রভাব ফেলে ব্যাপক। তাই এই অন্ধকারেই নির্জনতার মাঝে আনমনে নিজেকে কথাগুলো বোঝাচ্ছে মরিন। মারুফা তাকে অনেক ক্ষেত্রে নারিকেলের সঙ্গে তুলনা করে। বাইরের দিকটা শক্ত হলেও ভিতরটা ঠিকই নরম। তবে মরিন তার বিরোধিতা করেছে বরাবরই। তার মতে মারুফার ধারণা ভুল। মরিন জানে সে বাহির থেকে যেমন ভিতর থেকেও তেমনই। তার কোনো দুই রূপ নেই, রূপ কেবল একটাই। হয়তো তার মাঝেও অনুভূতি, কষ্ট নামক বস্তুগুলো আছে। মানুষ হিসেবে, মেয়ে হিসেবে এগুলো থাকবেই। তবে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারাটাই বড় ব্যাপার, আর সেটা মরিন বরাবরই করে এসেছে। ভবিষ্যতে এও সর্বোচ্চ চেষ্টা করবে। জীবনে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ভুলেরও মাসুল দিতে হয়, আর নিজের তুলনামূলক কঠিন জীবনে নতুন করে আর কোনো ভুল করতে চায় না মরিন। এমনিতে নিজের অজান্তেই কত বড় তো ভুল করে ফেলে মানুষ। সজ্ঞানে করা ভুলের পরিমাণটা বাড়ানো থেকে না হয় বিরত থাকুক। আইডিটা আরও কিছুক্ষণ পর অ্যাক্টিভ করলো তুর্য। মরিন মেসেজ সিন করেছে সেটাও বুঝতে পারলো। পুনরায় ফোনটা লক করে নামিয়ে নিল। তুর্য আইডিটা আর ডিঅ্যাক্টিভ করলো না। মনে হয় না মরিন দ্বিতীয়বার তার এই আইডির খোঁজ করবে বলে। নিজ থেকেই অনেক কিছু ভেবে নিচ্ছে তুর্য। মনে হচ্ছে সে মরিনকে কতই না ভালো করে চেনে, অথচ তেমনটা একদমই নয়। মরিনের সাথে তার কথাই হয়েছে হাতে গোনা কয়েকবার। দেওয়ালে হেলান দিয়ে বসে মাথা পিছনের দিকে কিছুটা ঝুঁকিয়ে নিল তুর্য। চোখ জোড়া বন্ধ করে নিল সে। কি করছে সেগুলো? নিজের জন্য সবসময় সে এটা খোঁজা তুর্য কিনা অস্থির হচ্ছে মরিন নামক সাধারণ মেয়ের জন্য। অবশ্য কথাটা সঠিক নয়, মরিনকে সাধারণ বলাটাই ভুল। তবে তুর্য চেয়েছে রূপে গুণে সব দিক থেকে উপরে থাকা মেয়েকে, যেখানে মরিনের রূপের বর্ণনা দেওয়ার মতন কিছুই নেই। যদিও তার গুণের কথা বলাই যায়, তবে কি সবটাই ব্যক্তিত্বের ওপর নির্ভর করে? বরাবরই নিজেকে নিয়ে গর্ব করা অহংকারী তুর্য মুগ্ধ হয়েছে মরিনের ব্যক্তিত্বে। তাহলে আদতেও কি কখনো রূপের কাঙ্গাল ছিল তুর্য? তেমনটা হলেই তো দিয়াকে রিজেক্ট করাটা কোনো কারণই ছিল না। প্রশ্নগুলো নিজেকেই করলো, এর কোনো উত্তর খুঁজে পায় না তুর্য। সবসময় মুখে বলা কথাটি কি আসলে তার মনের কথা ছিল? তার মন কি গায়ের রঙের উপর কখনো দুর্বল ছিল? বর্তমান সময়ের প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে প্রথমে ভিতর থেকে না শব্দটাই কেবল বেরিয়ে আসছে। হয়তো নিজেকেই ভুল চিনেছে তুর্য, যে ভুলটা ভাঙ্গালো মরিনের মাধ্যমে। মনটা হালকা হয়তো তার ইউনিক শব্দটার মাধ্যমে। মনটা হয়তো তার ইউনিক শব্দটাই খুঁজত, যা পরিপূর্ণ রয়েছে মরিনের মধ্যে। সত্যি কি এমনটা? তার আটকে গেল শ্যামবনের গুরুগম্ভীর আত্মবিশ্বাসী অসাধারণ ব্যক্তিত্বের মরিনের উপর। মাথায়ের উপর কারোর হাতের ছোঁয়া পেতে চোখ খুলে তাকায় তুর্য। নিজের সম্মুখে ইলমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সোজা হয়ে বসে সে। ইলমা ঠিক তার পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকে ছেলের দিকে। তুর্যের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? পাশ ফিরে বলে তুর্য। ইলমা ছোট্ট নিঃশ্বাস ফেলে তার হাতের উপর হাত রেখে বলে, এভাবে তো কখনো বসে থাকিস না, তাই জিজ্ঞাসা করছি কি হয়েছে। স্মিত হাসি তুর্য। তার এই হাসি অন্যরকম। কয়েক সেকেন্ড বাদে কিছু না বলে ইলমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে তুর্য। শুরু কণ্ঠে বলে, তুমি বুঝে যাও কি করে বলো তো? ইলমা তুর্যের মাথায় হাত রেখে বলে,
বারে মা হয়ে ছেলেকে বুঝতে পারবো না? চুপ করে রইল তুর্য। কিছুক্ষণ বাদে চোখ বন্ধ করে বলে ওঠে। নিজেকেই তো বুঝতে পারছি না গো আম্মু। কয়েক সেকেন্ড বাদেই তুর্য চোখ খুলে বলে। আমি না তোমার কাছেই যেতাম। অবাক হয়ে যায় ইলমা, বিস্মিত কণ্ঠে বলে, আমার কাছে কেন? দীর্ঘশ্বাস ছেড়ে ইলমাকে সব কিছু খুলে বলে তুর্য। কিছুক্ষণ নীরবতা বজায় থাকে দুজনের মাঝে। ইলমা অবাক দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে ভালোবাসিস তুই? হয়তো তাই। নির্দ্বিধায় উত্তর দেয় তুর্য। ইলমা পুনরায় প্রশ্ন করে, এই কয়দিন নিয়ে ভালোবেসে ফেললি? নিজেই ভেবে দেখো তো আম্মু, আমার মতো একটা ছেলে এমন অদ্ভুত অদ্ভুত কাজ করছে, শুধু শুধুই আমি এমনটা করব? এটা সম্ভব? ইলমা মুচকি হেসে বলেন, ভালোবাসা তো খারাপ কিছু নয় তুর্য, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? সরাসরি জানিয়ে দে মেয়েটাকে। ও বাকিদের মতো নয় আম্মু, সম্পূর্ণ আলাদা। আর তাছাড়াও আমার একটা প্রেস্টিজ আছে। এত প্রেস্টিজ নিয়ে তো ভালোবাসা যায় না তুর্য। আম্মু, করুণ সুরে বলে তুর্য। ইলমা শান্ত কণ্ঠে বলেন, ভুল কিছু বলিনি, এখন বাকিটা তোর হাতে। ভালোবাসা প্রকাশ করলে কারো প্রেস্টিজে চলে যায় না তুর্য। চোখ বন্ধ করে চুপ করে রইল তুর্য। আপাতত ভাবনাগুলো থেকে বিরত থাকলো সে। ইলমা ভুল কিছু বলেনি, তবু যেন কোথাও গিয়ে আটকে যাচ্ছে তুর্য। কি করা উচিত সেটাই বুঝতে পারছে না। চতুর্থ দিনের শুটিং শেষের দিকে। মরিন বেরিয়ে যাবে এখনই, ভার্সিটিতে কাজ আছে একটু। বরাবরের মতো ব্যাগটা তুলতে তার নিচ থেকে চিকুট পায় মরিন। হাতে নিল সেটা, খুলেও দেখলো তাতে লেখা আছে, জানি না পড়বে কিনা, তবে মনে হচ্ছে পড়বে। আজ তোমার থেকে একটা রিপ্লাই চাইছি, এত কিছু বললাম তোমায়, তার বিপরীতে একটা রিপ্লাই প্লিজ। তুর্য দূর থেকে লক্ষ্য করলো মরিন ব্যাগ থেকে কলম বের করে কিছু লিখছে চিকুটটাতে। পুনরায় সেটা আগের জায়গায় ভাঁজ করে রেখে চলে গেল মরিন। শুটিং শেষ হতে তুর্য দ্রুত পা বাড়িয়ে হাতে নেই চিকুটটা। তার লেখার ঠিক নিচে ছোট্ট করে এক লাইন লেখা, তেলে আর জলে কখনো মিশে খায় না। বেশ কিছুক্ষণ চিরকুটটার দিকে তাকিয়ে থেকে সেটা নিচে নামিয়ে নিল তুর্য। মুখ খুলে নিঃশ্বাস ছাড়ল সে। আগে থেকে আন্দাজ করেছিল হয়তো মরিন চিনতে পেরে গেছে ওকে। এর রিপ্লাই দেখে নিশ্চিত হয়ে গেল। এরপর আর তুর্যের কিছু বলার রইল না। আগে থেকে মরিন তাকে ইনডাইরেক্টলি রিজেক্ট করে দিল। ফোনটা বের করে অনেক বড় একটা মেসেজ টাইপ করলো তুর্য, তবে সেন্ড করতে পারল না মরিনকে। আবারও বাধা দিল সেই ইগো নামক বস্তু। ফোনটা পকেটে রাখলো তুর্য, সঙ্গে সঙ্গে যত্ন করে রেখে দিল সেই চিকুটটাও। জ্যোতির পাশে এক প্রকার ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাঁটছে নির্ঝর। জ্যোতিও এখন চুপচাপ হয়ে গেছে। এত অবহেলা আর নিতে পারছে না সে। অনেক ভেবেচিন্তে একটা মিথ্যা কথা বলেছিল ইটালি চলে যাওয়া, তাতে নির্ঝরের মাঝে কোনো পরিবর্তন এলো না। এবার আসলেই কান্না পাচ্ছি জ্যোতির, তবে কাঁদা যাবে না, নির্ঝরের সামনে একদমই না। তাই অতি কষ্টে কান্না আটকে রেখেছে সে। চোখের সামনে পপকর্নের প্যাকেট দেখতে পেয়ে পাশ ফিরে থাকে জ্যোতি। নির্ঝর তার দিকে এগিয়ে দিয়েছে এটা। জ্যোতি নিল না, বরং কিছুটা দূরত্ব বজায় রেখে এগিয়ে গেল। বেশি দূর যদিও এগোতে পারল না, নির্ঝর দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো। নদীর পাড়ের এই জায়গায় মাঝে মাঝেই ঘুরতে আসতো তারা। এবার অনেকদিন পর এলো। জায়গাটা বিশেষ করে জ্যোতির খুব পছন্দের। জ্যোতি সেখানেই স্থির রইল, তাকালো না নির্ঝরের দিকে। নির্ঝর কিছুক্ষণ গম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে থেকে হো হো করে হাসতে লাগলো। খানিকক্ষণ বাদে নিজের হাসি থামিয়ে জ্যোতির নাক টেনে দিয়ে বলল, হায় রে বলদি, একটু মিথ্যা কথাটাও ঠিক করে বলতে শিখলি না? জ্যোতি জলে টইটুম্বর চোখ রেখে নির্ঝরের দিকে তাকাতেই নির্ঝর বলে ওঠে, মাফ কর, এখন আবার কান্নাকাটি শুরু করিস না। জ্যোতি নাক টেনে বলে, কেন কাঁদবো আমি? কান্নার কোনো কারণ আছে কি? সেটা তুই ভালো জানিস। কিছু বলে না জ্যোতি। নির্ঝর এবার ঠোঁট চেপে হেসে বলে, যে মেয়ে রাতে একা ঘুমাতে পারে না সে কি না যাবে ইতালি? এত বোকা মনে হয় আমাকে? তুই বলবি আর আমি বিশ্বাস করে নিব? উত্তর দিল না জ্যোতি। নির্ঝরের পাশে কাটিয়ে সামনে হাঁটতে লাগলো। নির্ঝরও তার পিছন পিছন এসে পড়ল। মিথ্যা বললি কেন আমাকে? জ্যোতি তখনও নিশ্চুপ। নির্ঝর আবারও তার সামনে এসে বলে,
না বললে আমি বুঝবো কি করে শুনি? তবু কিছু বলে না জ্যোতি। নির্ঝরের এবার কিছু না বলে ওকে টেনে বাইকের কাছে নিয়ে বলে, ওঠ, কেন? যাবো এক জায়গায় তোর ইতালিয়ান জামাই খুঁজতে। হাসলো নির্ঝর। যদিও তার পিছনে উঠে বসলো। নির্ঝর হেলমেট পরে স্টার্ট দিল বাইক। 5 মিনিটের মতো বাইক চলো। এসে থামলো অনেকটা নির্জন জায়গায়। আশেপাশে তেমন মানুষ নেই। বড় একটা গাছ আছে কেবল। তার পাশে খানিকটা বসার জায়গাও আছে। সেখানে আগেও এসেছে তারা। যদি চুপচাপ নেমে গিয়ে বসলো সেখানে। নির্ঝরও এসে তার পাশে বসলো। গালে হাত দিয়ে পড়ল। মানে আজ কি চুপ থাকার শপথ করে এসেছিস? নিচের দিকে তাকিয়েছিল যদি তার গাল পেয়ে গড়িয়ে পড়া অশ্রু দেখতে পেয়ে নির্ঝর তার মুখের নিজের দিকে ঘুরিয়ে বলে, শুভ কান্নাময় জন্মদিন। বড় কুচকে তাকাই জ্যোতি। নির্ঝর হাসতে হাসতে বলে, এবার তো কান্না থামা, করলাম তো উইশ, আর কি চাই? জ্যোতি উঠে দাঁড়িয়ে চোখ মুছে বলে, তোমার কি মনে হয় আমি উইশ পাওয়ার জন্য কাঁদছি? তা নয় তো কি? চোখ মুছে আবারও বসে পড়ল জ্যোতি। তবে তার অশ্রু যেন বাদ মানছে না আর। নির্ঝর ওর দিকে এগিয়ে এসে কানে কাছে ফিস ফিস করে বলে, একটা লাইন শোনার জন্য এত কান্না? পাশ ফিরে তাকায় জ্যোতি। অবাক হয়ে জিজ্ঞেস করে, কি লাইন? সেটা তো তুই বলবি। মুচকি হেসে বলল নির্ঝর। জ্যোতি বিরক্ত হয়ে বলে, মজা করছো তাই না? ভালো লাগছে না আমার। যাও তো তুমি ওই দিয়ার সাথে গিয়ে মজা করো। নির্ঝর বেশ উচ্চস্বরে হেসে বলে, চাইলাম তো যেতে, কিন্তু যেতেই দিল না রে। হ্যাঁ হ্যাঁ, এজন্যই এখন আমার ওপর দরদ উঠছে বুঝি। এই এই দরদ দেখবো না বলছিস? জানি না। মামনি যে তোর বিয়ে ঠিক করেছে জানিস সেটা? নির্ঝর স্বাভাবিকভাবেই বলল। জ্যোতি সামনের দিকে তাকিয়ে বলল, ওই ছেলেকে আমি বিয়ে করব না। করবি না? না। সত্যি তো? একদম। নির্ঝর আরো কিছুটা এগিয়ে এসে জ্যোতির কাঁধে মাথা রেখে বলে, তাহলে আর কি, তুলে নিয়ে যাই। উত্তর দিল না জ্যোতি। নির্ঝর একইভাবে বলল, আম্মু আমার মাথাটা খারাপ করে ফেললো। বলল যে এই মেয়ে ব্যতীত অন্য কাউকে বিয়ে করলে নাকি আমি বাসায় ঢুকতে দিবে না। বউ ব্যতীত বাড়ির দরজা আমার জন্য বন্ধ। বাধ্য হয়ে রাজি হলাম আর কি। আফটার অল বাসার বিড়ালগুলো আমার ভীষণ পছন্দের। আর সেখানে তুই বলছিস কি না বিয়ে করবি না? তুমি বাসা ঢোকার জন্য আমাকে বিয়ে করবে? পাত্রীটা যে তুই সেটা কে বললো? ছোট ছোট চোখে নির্ঝরের দিকে তাকাই। নির্ঝরও বুড়ো নাচিয়ে তাকালো তার দিকে। কান্না বন্ধ হলো জ্যোতির। অন্যদিকে চোখ সরিয়ে মুচকি হাসলো সে। ধীরে ধীরে উত্তর দিল, আমি ছাড়া কেউ তোমাকে বিয়ে করবে না? রুবেল ভাই, আই নিড সাম টাইম। কথাটা বলে চেয়ারে গিয়ে বসে পড়ল তুর্য। আবরাজ তার শুট চলছে একই সাথে। তবে তুর্য ডায়লগ ডেলিভারিতে বরাবরই আটকে যাচ্ছে। রুবেল অবাক হলো, তবে সময় দিল তুর্যকে। আবরাজ ছোট ছোট চোখে তার দিকে তাকিয়ে বলে, অ্যাওয়ার্ডের টেনশনে ডায়লগও ভুলে যাচ্ছিস? সিরিয়াসলি? প্রত্যুত্তর করলো না তুর্য। সে দুহাতে মাথা চেপে নিচের দিকে তাকিয়ে আছে। মরিন রয়েছে একটু পাশেই, তবে তার মাঝে কোনো পরিবর্তন নেই। সে নিজের মতোই রয়েছে। কিছুক্ষণ বাদে আবরাজ এগিয়ে এলো তুর্যের দিকে। একটা চেয়ার টেনে বসলো তার পাশে। গলা খাকারি দিয়ে বলল, প্রেমে ব্যর্থ হয়ে অ্যাক্টিং ভুলে গেল তুর্য। দারুণ নিউজ। কপাল কুঁচকে নাই তুর্য। আবরাজ তাকে বেশ কয়েকবার চিকুট রাখতে দেখে নিয়েছিল। মুখে কিছু না বলেও সবটাই বুঝতে পেরেছে সে। তুর্য এবারও কিছু বলল না আবরাজকে। আবরাজ এবার সবাইকে অবাক করে দিয়ে তুর্যের কাঁধে হাত রেখে খানিকটা বন্ধুসুলভ কণ্ঠে বলে, ঢং করিস না তো। এমন ছ্যাঁকা কত খেলাম জীবনে। ছাড়ো তো ভাই। বেশি হচ্ছে তুর্য। ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে গেলে জীবনে প্রেমে সফল হতে পারবি না। চিল ব্রো। মেয়েরা প্রথমবার এমনিতেই রিজেক্ট করে। একটু গোড়াতে হয় বুঝলি। শুরুতেই হার মেনে নিলে তো চলবে না। তুর্যের সামনে এসে দাঁড়ায় আবরাজ। তারপর এক কাঁধে চাপড় মেরে অন্য হাত দিয়ে বলে, চলো, বড়দের কথা শুনতে হয়। তুর্য তাকালো আবরাজের দিকে। সামনে হেসে দীর্ঘশ্বাস ছাড়ল সে। এরপর সেই হাত ধরেই উঠে দাঁড়ালো সে। অন্যদিকে তাদের একসঙ্গে দেখে চোখ কপালে উঠে যায় সবার। আবরাজ তাদের দিকে তাকিয়ে হেসে বলে, আরে এভাবে দেখার কি আছে?
আমার একবার জুনিয়র তুর্য, একসাথে স্কুলে পড়তাম, বড় হলাম একসঙ্গে। শত্রুতা একদিকে থাকতে পারে, ভাই তো অন্যদিকে নাকি। হাসে তুর্য, মরিনের দিকে এক নজর তাকায়। বাকি শুটিং শেষ করে সে আইডি থেকে মেসেজ করে মরিনের আইডিতে। শুনেছি রাসায়নিক মাধ্যমে নাকি তেল আর জলেও মিশ খাওয়ানো যায়। এক্ষেত্রে যদি সেই মাধ্যমটা হয় আমার ভালোবাসা, তাহলে কি খুব খারাপ হবে? অতিবাহিত হলো আরও 3টে দিন। তুর্যের দেওয়া সেই মেসেজটা দেখেনি মরিন। এরপরও তুর্য বেশ কিছু মেসেজ দিয়েছিল, সেগুলো নিজ ইচ্ছাতে দেখেনি মরিন। এগুলো দেখা মানে নিজের সময় নষ্ট করা। এছাড়াও অন্য একটা কারণ আছে। একজন মেয়ে হিসেবে যে কোনো অনুভূতি জন্ম নিতে পারে, তাই যা চায় না মরিন তার সামনে এখনো অনেক পথ অতিক্রম করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে, মায়ের খেয়াল রাখতে হবে। এমন ছোট ছোট বিষয়ে দুর্বল হয়ে পড়লে তো চলবে না। মরিনের জীবন নিজ গতিতে চলে গেলেও তুর্য ঠিকই বুঝতে পারছে তার দিনকাল ঠিক যাচ্ছে না, কাজেও ঠিকঠাক মনোযোগ পাচ্ছে না। অ্যাওয়ার্ডের কথা তো একবারের জন্য মাথায় আসছে না। অহংকার নামক বস্তুটা যেন তার ক্ষেত্রে বিলুপ্তের পথে হাঁটছে। তবে মায়ের সঙ্গে বেশ সখ্যতা গড়ে তুলেছে তুর্য। মরিনের কথা যেন অক্ষরে অক্ষরে মিলে গেছে। শত অস্থিরতার মাঝেও মায়ের সঙ্গে কথা বলে কিছুটা স্বস্তি পায় তুর্য। একটা ধন্যবাদ জানানো উচিত মরিনকে, কিন্তু সে যে কোনো মেসেজই সিন করছে না। আগামীকাল নাটকের শেষ শুটিং। এর মাঝে ঘটে গেছে আরও এক আশ্চর্যজনক ঘটনা। দিয়া নাকি বিয়ে করছে, তবে তার হবু পর আর কেউ নয়, স্বয়ং রুবেল ভাই। তুর্যের অবহেলায় মনের কষ্টে সে সুসাইড করতে গিয়েছিল, আর তাকে বাঁচিয়েছে রুবেল ভাই। এরপর নাকি অনেক কিছু বুঝিয়েছে, ফলস্বরূপ তার এই কথায় প্রেমে পড়ে গেছে দিয়া। সুন্দরী মেয়ে সে, রুবেলও দেখতে খারাপ নয়, তবে বয়সটা একটু বেশি। তাতে আবার দিয়ার কোনো সমস্যা নেই, সে এক কথাই বলে দিয়েছে। Yes, just matter. কথাটা জানতে পেরে অনেকক্ষণ হেসেছিল শুটিং সেটের সবাই। আমরা তো মনের কষ্টে ভুলে হাসছিল তখন। অনেক কিছুই বদলে যাচ্ছে। তুর্য যেমন বদলেছে, তেমন আবরাজের মাঝেও পরিবর্তন দৃশ্যমান। ঝগড়া তো দূরে থাক, বরং তুর্যকে নানাভাবে বোঝাচ্ছে আবরাজ, ঠিক যেন ছোট ভাইয়ের মতো। তাদের মধ্যে সম্পর্কটা আগে যেমন ছিল না। ইন্ডাস্ট্রিতে আসার পূর্বে তাদের বন্ডিং খুবই ভালো ছিল, তবে বিপত্তিবাদে আবরাজ নাটকের সঙ্গে জড়িয়ে যাওয়ার পর আর এটা শুরু করেছে তুর্য নিজে। আবরাজ কম বয়সে নাটকের কাজ শুরু করে, তুর্য এসেছে দেরিতে। মূলত তুর্যই শুরু থেকে আবরাজকে হিংসে করত, সেটা তার অহংকারের জায়গা থেকেই। তার একটাই কথা ছিল, আমি এলে তোমরা কেউ টিকেও থাকতে পারবে না। ক্ষিপ্ত হয়ে আবরাজ সেও পাল্টা বাজি ধরে বসে, আর সেই থেকে শুরু হয় দুজনের মধ্যকার শত্রুতা। তুর্য বারে বারে লক্ষ্য করেছে আবরাজের ব্যবহার কত সহজে পরিবর্তন হয়ে গেল। সে কোনো কিছু না করতেই যেন দুজনের মধ্যকার শত্রুতা মিলিয়ে গেল অনেকটা। তুর্য বুঝতে পারল সামান্য অহংকারের কারণে কত সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে মুহূর্তের মাঝে। আর একজনের চোখ থাকাতো শত্রুর সম্পর্ক বন্ধুত্বে পরিণত হওয়া সম্ভব। কদিনের এই জীবনে খামোখাই যুদ্ধ বিদ্বেষ নিয়ে পড়ে থাকি আমরা, অথচ এগুলোর কোনো ভিত্তিই নেই। অহংকার, হিংসা নামক বস্তুগুলোকে একটু দূরে সরিয়ে রাখলে সকলে মিলেমিশে থাকা যায়। কাউকে টেনে নিচে নামাতে গেলে কখনো নিজেও উপরে ওঠা সম্ভব হয় না, বরং তাকে সঙ্গে নিয়ে এগোলে সফলতা পাওয়া যায়। এই বিষয়গুলো এতদিন ভাবতে চায়নি তুর্য, কেউ তাকে বলেনি এমনটা নয়। রাতুল কথাগুলো তুর্যকে আগেও বলেছে, তনিও বুঝিয়েছে কয়েকবার, তবে সে কানে নেয়নি। বিরক্ত লেগেছে এসব কথা শুনতে, কিন্তু এখন কেউ কিছু বলছে না, অথচ নিজে থেকেই এগুলো ভাবছে তুর্য। ভালো লাগছে ভাবতে, ইচ্ছে করছে কারোর থেকে কথাগুলো শুনতে, বলতে গেলে একজন নির্দিষ্ট মানুষের থেকে, আর সেটাই মরিন। আজকের শুটিং শেষ হলে মরিনের সঙ্গে দেখা হবে না অনেক দিন, কারণ তুর্যের পরবর্তী কিছু কাজ অন্য প্রোডাকশনের সঙ্গে, যেখানে মরিন থাকবে না। কথা না বলেও প্রতিদিন অনেকটা সময় মরিনকে চোখের সামনে দেখতে পেত। আগামীকাল থেকে তেমনটাও হবে না। গায়ের রং বেশ ভালোই চাপা, কালো চুলগুলো খুব একটা লম্বা নয়, সবসময় বিনুনি করা থাকে। শালীন পোশাক, বাইক পলিথিন মুখশ্রী, কেবল কপালের মাঝ বরাবর কালো রঙের ছোট্ট টিপ।
এমন আহামরি মায়াও তার মাঝে উপচে পড়ছে না। তাকে দেখেই কারোর হৃদয়ে শান্তি পাবে তেমনটাও হওয়ার কথা নয়, তবে হয়েছে তুর্যের ক্ষেত্রে। তুর্যের মতে মরিন অসুন্দর, মায়া ভাবলেশীন, একটি গাম্ভীর্যতাপূর্ণ মেয়ে। তবুও তাকে দেখতে ইচ্ছে করে তুর্যের। তার অসাধারণত্ব ভীষণভাবে টানে তুর্যকে। গত 3 দিনে তুর্য কোনো চিকুট লেখেনি, তবে আজ লিখল। না লিখে পালো না বলেই লিখল, রেখে দিল মরিনের ব্যাগে। শুটিং শেষ হলে সুষ্ঠুভাবেই সকলের থেকে বিদায় নিল। নাটকটা সুন্দর হবে, দর্শক পছন্দ করবে, এই নিয়ে সবাই আশাবাদী। মরিনও বিদায় নিল হাসি মুখে। 2-3 দিন ছুটি তার, আবার ফিরতে হবে। তারপর পরবর্তী কাজে বোধ হয়ে রাতুল থাকবে। শুনেছিল নির্ঝরও থাকবে সেখানে। নির্ঝরকে দেখেনি মরিন, তবে নাম শুনেছিল অনেকবার। ইন্ডাস্ট্রিতে সে নাকি নতুন এসেছে, তবে সবাই তাকে ভালোই পছন্দ করে। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে নিল মরিন। রান্না করাই আছে। মার পক্ষে ঘুমিয়ে পড়েছেন, শরীরটা খুব একটা ভালো নেই তার। নিজেও খেয়ে নিল মরিন। এরপর 3 তলায় গিয়ে ভাড়াটা দিয়ে এলো। সেদিনের পর থেকে আরাপ একদম শান্ত হয়ে গেছে। এক সময় মরিনের সামনে পড়ল, তাকে পাশ কাটিয়ে চলে যায়। বেচারা ভালোই ভয় পেয়েছে, সঙ্গে বাবা মায়ের কাছে লজ্জিত হয়েছে। নিজের ঘরে এসে জানালার পাশে চেয়ার টেনে বসলো মরিন। ব্যাগটা হাতে নিয়ে চিকুরটা বের করলো। আগেই দেখেছিল এটা, তবে খুলে পড়া হয়নি। মেসেজগুলো এখনো পড়েনি সে, তবে চিরকুটটা পড়লো। এমনিতে কাল থেকে তুর্য চাইলেও চিরকুট দিতে পারবে না, বেশ বড়সড় একটা লেখা। মরিন চেয়ারে হেলান দিয়ে তা পড়তে শুরু করলো। প্রিয় মৌরিফুল, প্রথমবার প্রিয় বললাম। আগের লেখায় কখনো প্রিয় শব্দটা উল্লেখ করিনি, আজ করলাম। বাস্তবতা বুঝেই উপলব্ধি করতে পারছি তুমি আমার মারাত্মক প্রিয় হয়ে উঠছো। আমি মুগ্ধ হচ্ছি তোমাতে। আজ স্পষ্টতই প্রশংসা করছি তোমার, তুমি এর দাবিদার। তবে আমি অনেকটাই নিশ্চিত বিরক্ত তুমি। 7টা মেসেজ ভিন্ন ভিন্ন সময়ে, একটাও সিন করলে না। তবে এর কারণ অন্য কিছু হতে পারে, আর তা হলো ভয়। সব দিক থেকে নিজের সাহসিকতার প্রকাশ ঘটিয়ে এক্ষেত্রে বুঝি ভীতু হয়ে গেলে মৌরিন? যদি তাই হয় তাহলে ঠিক কী বিষয়ে ভয় পাচ্ছ তুমি? ভালোবাসা কিংবা মায়ায় জড়িয়ে পড়ার, নাকি স্পেসিফিকলি আমায় ভালোবেসে ফেলার? তুমি বললে তেলে জলে মিশ খায় না। নিজেকে জলের সঙ্গে আর আমায় তেলের সঙ্গে তুলনা করছো বুঝি? কেন? আমার চাইলে ঘোলা জলের সঙ্গে তুলনা করতেই পারো, তবে তাকে স্বচ্ছ করারও কিন্তু উপায় আছে। এক্ষেত্রে তুমি চাইলেই ছাঁকনি হিসেবে কাজ করতে পারো। করছো না, কিছুই করছো না। তুমি কিছু না করতে অনেক কিছু করে ফেলেছো। আমি মানুষটাই কিছু কিছু ক্ষেত্রে বদলে যাচ্ছি। নিজের সবসময়ের চাওয়াগুলোকে ফেলনা মনে হচ্ছে। এমন জিনিসই চাইছি যা আমি কখনো চাইনি, যেমন তুমি। তবুও আমি এখনো ঘোলাই রয়ে গেলাম। পরিপূর্ণ স্বচ্ছ হতে পারলে আর চিঠি লিখতে বসতাম না, সরাসরি তোমার সামনে গিয়ে দাঁড়াতাম, স্পষ্ট ভাষায় কথা বলতাম তোমার সঙ্গে। পারছি না, বাধা দিচ্ছে আমার ইগো। কিছুই করার নেই, যা আমার মাঝে জমা হয়েছে বহু বছর ধরে, তা কি করে কয়েকদিনে সম্পূর্ণ মিলিয়ে যায় বলো তো? সম্ভব নয়। নাটকের মতো একদিনে নিজেকে পরিবর্তন করাও সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, আমি তো নিজেকে পরিবর্তন করতে চাইনি, না চাইতেই পরিবর্তন লক্ষ্য করছি নিজের মাঝে। ম্যাজিক এগুলো, ম্যাজিশিয়ান তুমি। তাই হয়ে থাকলে নিজের উপর ম্যাজিক করো না মরিফুল। একটু কি নরম হওয়া যায় না? নিজের অনুভূতিগুলোকে প্রাধান্য দেওয়া যায় না? তুমি তো মানুষ, পাথর তো আর নও। চেষ্টা করে দেখবে একটু ভালোবাসা শব্দটাকে রাসায়নিক মাধ্যম ধরে তেলে জলে মিশ খাওয়ানো যায় কিনা। ইতি, তোমার চেনা আগন্তুক। কাগজটা ভাঁজ করলো মরিন। জানালার সঙ্গে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। সুন্দর আন্দাজ করে একটা সত্য কথা বলে ফেলল তুর্য। ভয় পাচ্ছ কি না? উত্তরে স্পষ্টত না বলার উপায় নেই। ভয় মরিন পেয়েছে, একটু হলেও পেয়েছে। মায়ে পড়ে যাওয়ার ভয়। মানুষটা তুর্য বলে তেমনটা নয়, অন্য কেউ হলেও, নিজের মতো স্বভাবের একজন মানুষ হলো এই একই ভয়টা পেত মরিন। সাহসিকতা বজায় রাখতে হয়তো ব্যর্থ হতো তখনও। মরিনের কাছে মায়ে পড়ে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম মনে হয় কথাকে।
অনেক ক্ষেত্রে মানুষ কথা চাল চলনে না আটকালেও আটকে যায় মানুষের কথায়। মেয়েদের ক্ষেত্রে এটা আরও বেশি হয়ে থাকে। ভিতরে থাকা সুপ্ত অনুভূতিগুলো অতি সহজে জেগে উঠতে চায়, চাইলেও তাদের আটকে রাখা সম্ভব হয় না। মরিন অনুভব করলো সেও হয়তো আটকে যাচ্ছে শত কঠিনতার মধ্য থেকে নিজের অবাধ্য অনুভূতিতে যে ছুটতে চাইছে, নিজের অবাধ্য অনুভূতিগুলো যে ছুটতে চাইছে। তুর্যের কথার জালে ফেসে যাচ্ছে সে, তবু নিজেকে সামলাতে চাইল মরিন। ভালো হোক কিংবা খারাপ, এই মুহূর্তে নিজের জীবনের সঙ্গে কাউকে জড়াবে না, সে ভাঙতে পারে না। নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে জানে মরিন। বিমোহিত হলে যে চলবে না, অতিক্রম করতে হবে আরও অনেক পথ। নিজেকে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যেখান থেকে কেউ চাইলেই তাকে নামিয়ে আনতে পারবে না। আরও 20 দিন কেটে গেল। এরই মাঝে আরও একটি শুটিংয়ের কাজ শেষ হয়েছে। মরিন সঙ্গে ছিল। আলাপ হলো নির্ঝরের সঙ্গে, জানতে পারল সে জ্যোতির উডবি হাজবেন্ড। ভার্সিটিতেও মাঝে মধ্যে যাচ্ছে মরিন, রেগুলার যাওয়াটা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে জ্যোতি তাকে ভালো হেল্প করছে। সূর্যের সঙ্গে আর দেখা হয়নি এর মধ্যে, এটা একটা প্লাস পয়েন্ট। হয়তো দেখা না হলে, কথা না হলে দুর্বল হয়ে পড়তো মরিন, সবটাই নিজের অজান্তে হতো। এদিক থেকে ভালো হয়েছে। টিউশন শেষ করে বাড়ি ফিরছে মরিন। রাস্তাটা একদমই অন্ধকার, আশেপাশে কোনো মানুষও নেই। আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি নামতে খুব বেশি দেরি নেই। সেসবে পাত্তা না দিয়ে নিজ গতিতে হাঁটছে মরিন। ফোনের ফ্ল্যাশ লাইট ধরে আছে। হুট করে সামনে থেকে আলো সরে গেল। একটা কালো রঙের গাড়ি এসে থামলো মরিনের সামনে। গাড়িটা তুর্যে, ভিতরেই তুর্য বসে আছে। তা লক্ষ্য করে অবাক হলো না মরিন। আগেও 2 দিন তুর্যকে গাড়ি দিয়ে এই রাস্তায় আসতে দেখেছে সে। দূরে থাকতো, রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে থাকতো, তবে মরিনের সামনে আসেনি। মরিনও চাইল না সেদিকে তাকাতে। স্বাভাবিকভাবেই নিজের পথে হাঁটতে শুরু করলো সে। তবে আজ তুর্য কেবল বসে রইল না, বেরিয়ে এলো গাড়ি থেকে। তার পরনে সেই কালো রঙের শার্ট। অধিকাংশ সময় তাকে কালো রঙে দেখা যায়। কালো রঙের মানুষ তার পছন্দ নয়, অথচ জামা কাপড়ের ক্ষেত্রে তার কালোই চাই। তুর্য গাড়ি থেকে নেমেই বলল, মরিন দাঁড়াও, আই ওয়ান্ট টু টক উইথ ইউ। থামলো মরিন। শান্ত থেকে এগিয়ে এসে বলল, হ্যাঁ বলুন। আরও কিছুটা এগিয়ে এলো তুর্য। এক দৃষ্টিতে মরিনের দিকে তাকিয়ে বলল, আমার প্রশ্নের উত্তর চাই। উত্তর? সেটা তো আগেই পেয়ে গেছেন আশা করি। এটা কোনো উত্তর হতে পারে না মরিন। ভালোবাসা কখনো মানুষের ক্যাটাগরির উপর ডিপেন্ড করতে পারে না, আই থিঙ্ক। মরিন নিচের দিকে দৃষ্টি রেখে শক্ত গলায় বলল, আপনি যেটাকে ভালোবাসা বলছেন তার নাম কেবলই মোহ। অদ্ভুত আচরণ করলো তুর্য। মরিনকে সম্পূর্ণভাবে আটকে দিয়ে এক হাত রাখলো গাড়ির উপর। ভ্রু কুঞ্চিত করে অদ্ভুত স্বরেই বলল, বেঁচে যেতাম আমি, বিশ্বাস করে আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি এটা মোহ হতো। তাহলে অন্তত আমার সবচেয়ে পছন্দের অহংকারটাকে বিসর্জন দিতে হতো না। নাকে একটা বিদঘুটে গন্ধ পেতে জল শক্ত করলো মরিন। বড় নিঃশ্বাস ছেড়ে শক্ত গলায় বলল, হাতটা সরান তুর্য। তুর্য হাসলো সামান্য, নিজের মুখটা আরো কিছুটা এগিয়ে বলল, মরিচের গুঁড়ো কি সাথে আছে? তুমি বললে কিনে এনেও দিতে পারি। বৃষ্টির ফোঁটা চোখে এসে পড়তেই চোখ বন্ধ করে নেয় মরিন। তুর্য সেদিকে তাকিয়ে থেকে বলে, ইউ নো হোয়াট, আই অ্যাম এ লিটিল ট্রাঙ্ক, দ্যাটস ওয়াই তোমার এতটা সামনে দাঁড়িয়ে আছি। না হয় আসতেই পারতাম না হয়তো। চোখ খুলল মরিন। বৃষ্টির বেগ বাড়ছে ধীরে ধীরে। মরিন আবারও বলল, আমার ব্যাপারে আরও কিছু কথা জানতে পারলে দ্বিতীয়বার সামনে আসবেন না হয়তো। তুর্য হেসে বলল, তোমার কি মনে হয় কিছুই জানি না আমি? এতদিনে তোমার ব্যাকগ্রাউন্ডের উপর পিএইচডি করে ফেললাম। ট্রাস্ট মি, সব কিছু জানার পর অনেক বুঝিয়েছি নিজেকে। তোমাকে কোনোভাবেই আমার পাশে মানায় না, এটা বোঝাতে চেয়েছি। কথাটা প্রতিবার উল্টে যাচ্ছে। বিপরীতে কেউ বলছে তোমাকেই আমার পাশে মানায়। কি করে বলো তো? কিছু একটা হলো যেন মরিনের। এক দৃষ্টিতে তাকিয়ে রইল তুর্যের দিকে। বৃষ্টির ফোঁটা বোধ হয়ে তার অন্তরকেও শীতল করেছে ক্ষণে ক্ষণে। তুর্য আরও এগুলো দূরত্ব কমলেও দুজনের মাঝে। নিজের অধর যুগলের মাঝে তুর্যের স্পর্শ পেতেই নিজের মাঝে ফিরে আসে মরিন। এক ধাক্কায় সরিয়ে দেয়
তুর্যকে। নিজেও অন্যদিকে ঘুরে দাঁড়ায় মরিন। আশঙ্কিক ধাক্কায় তুর্য টাল সামলাতে না পেরে গাড়িতে ভর দিয়ে দাঁড়ায়। কি করতে যাচ্ছিল বুঝতে পেরে নিজের উপর রাগান্বিত হয় তুর্য। মরিন, আই এম সরি। আসলে আমি আর কিছু বলার কি ঘুরে দাঁড়ায় মরিন। পিছনে এগিয়ে যেতে যেতে বলে, ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আমি রিকোয়েস্ট করছি তুর্য, আমার পেছনে আসবেন না। কথাটা বলেই সামনের দিকে পা বাড়ায় মরিন। তুর্য তার পিছনে ছুটতে যাবে, তখনই চোখ যায় রাস্তার অন্য পাশে। কারোর অবয়ে আন্দাজ করতে পেরে বলে, কে ওখানে? অপর পাশ থেকে কোনো সাড়া পেল না তুর্য। সেদিকে খেয়াল না করে মরিনের পিছনে ছুটল তুর্য। অপরাধী শুনে বলতে লাগলো, আমি নিজের মধ্যে ছিলাম না মরিন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এভাবে চলে যেও না প্লিজ। থামে না মরিন, সে আরো দ্রুত গতিতে পা বাড়ে। তুর্য কিছুটা উচ্চস্বরে বলে, স্টপ মরিন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস। স্থির হয় মরিন, লম্বা নিঃশ্বাস নিয়ে পেছন ঘুরে বলে, আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এনিথিং। এগিয়ে আসে তুর্য, কপাল শোকুঞ্চিত করে বলে, কিন্তু কেন? আমি নিজের চেঞ্জ দেখতে পারছি আর তুমি দেখতে পারছো না। মরিন সামান্য ঢোক গেলে কয়েক সেকেন্ড পর বলে, বললাম তো আমি কিছু দেখতে চাইছি না। অসহায় দৃষ্টি নিক্ষেপ করে তুর্য। মরিন অন্যদিকে ঘুরে পা বাড়ায় কয়েক কদম, পুনরায় ঘাড় ঘুরিয়ে বলে, কাজের জায়গা ব্যতীত আমার সামনে না এলে খুশি হব। সেদিকেই দাঁড়িয়ে রইল তুর্য। এতক্ষণে বৃষ্টির বেগ অনেকটা বেড়েছে, যা ভিজিয়ে দিচ্ছে দুজনকে। মরিন হাঁটা শুরু করলো নিজের পথে। তুর্য সেখান থেকে উচ্চস্বরে বলে উঠল, তুমি এত পাষাণ কেন মৌরিফুল? কেন এই ঝুম বৃষ্টিও তোমার অন্তর শীতল করতে পারছে না? কাঙ্ক্ষিত ব্যক্তি কর্তৃক কোনো উত্তর পেল না তুর্য। ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল সে। হতাশা সঙ্গী হলো তুর্যের। মাথাটা এমনিতেই ঝিমঝিম করছে। সচরাচর ড্রিঙ্ক করে না সে। আজ বন্ধুদের সঙ্গে মিলে অল্প স্বল্প খেয়েছিল। নেশা খুব একটা হয়নি, তবে জড়তা কেটেছে অনেকটা। তার জন্যই মরিনের সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পেরেছে। সম্মানে লাগেনি তার, না হলে কথাগুলো কবে বলতে পারতো জানেনি। ফিরে সে গাড়িতে বসলো তুর্য। এখানে দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই, বেশ ভালোই বুঝতে পারলো মরিন এত সহজে দুর্বল হয়ে পড়ার মতো মেয়ে নয়। তাকে দুর্বল করতেও চায় না তুর্য। তার এই কঠিনতার সঙ্গী হতে চায় কেবল। এটা কি মরিন বুঝতে পারছে না? সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে কিছু ছবি, আজকের ট্রেন্ডিং এ থাকা ছবি, এগুলোকেই বলা চলে। হবে নাই বা কেন? ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইলহাম আফশার তুর্য কিনা একটা মেয়ের সঙ্গে, তাও আবার এতটা কাছাকাছি। কে এই মেয়ে? তিনি কি তুর্যের গার্লফ্রেন্ড? তুর্য কি তাকে লুকিয়ে রেখেছেন সকলের থেকে? সবকিছু জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটা অফ করলো মরিন। সে বরাবরের মতোই শান্ত আজও, যেন সে জানতো এমন কিছু ঘটবে। যে ছবিগুলো সকালে নিউজ ফিডে ঘুরছে সেগুলো আর কারো নয়, বরং তুর্য আর মরিনের গতকাল রাতের ছবি, যেখানে তারা খুবই কাছাকাছি অবস্থান করছে। যে কেউ দেখে ভেবে নেবে তাদের মধ্যকার সম্পর্কের নাম। ছবিগুলো আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। অবাক হয়নি মরিন। সে কাল রাত থেকে জানতো সকালে এমন কিছুই হতে চলেছে। গতকাল রাতে বাড়ি ফেরার পথে মরিনের দেখা হয় আরাফের সঙ্গে। তার চোখে ছিল খুশির ঝলক, যেন প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পেয়েছে সে। তবুও শেষ একটা সুযোগ দিতে চেয়েছিল মরিনকে। তবে মরিনের মাঝে কোনো ভয় লক্ষ্য করলো না আরাফ। ছবিগুলো মরিনকে দেখানোর পরও তার মাঝে কোনো প্রতিক্রিয়া এলো না। কেবল একটা কথাই বলল, যা খুশি তাই করতে পারো। মূলত মরিনের মনে সমাজ নিয়ে কোনো ভয় নেই। সর্বোচ্চ কি হবে, মানুষকে রাস্তায় দেখে মিটিমিটি হাসবে, হাজারটা প্রশ্ন করবে, এই তো। মাসখানেক বাদে সবাই সবকিছু ভুলে যাবে। এভাবেই তো চলছে। আর বাকি রইল আত্মীয়রা কি বলবে। যার আত্মীয় বলতেই কিছু নেই, তার আবার কিসের ভয়? আপনজন বলতে কেবল মারুফাকেই চেনে মরিন। নিজের কাঁধে হাতের স্পর্শ পেতে পিছনে ঘুরে তাকায় মরিন। মারুফায় দাঁড়িয়ে আছে, মাথায় তার নামাজের হিজাব। পাশে সরে গিয়ে মারুফাকে বসার জায়গা করে দেয় মরিন। মারুফা বসেন সেখানে। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেন, ছেলেটাকে পছন্দ করিস তুই? আমি তোমার থেকে কখনো কিছু লুকিয়েছি মা? শান্ত স্বরে কথাটা বলে মরিন। মারুফা মাথা নাড়িয়ে না সূচকের মতো প্রকাশ করে মরিন নিজ অবস্থানে স্থির থেকে বলে, তাহলে আজ কেন লুকাবো? আর তোমার প্রশ্ন, তার উত্তরে আমি এক শব্দে চাইলেই না বলে দিতে পারি। সেটা বলছি না।
কারণ সেটা বলতে হবে আমার মনের বিরুদ্ধে গিয়ে, যা আমি তোমায় কখনো বলিনি, বলবো না ইনশাল্লাহ। আসলে বিষয়টা কি জানো তো মা, মানুষের মনটাই বড্ড খারাপ। যতই তাকে এক পথে স্থির রাখতে চাই না কেন, সে ঠিকই অন্য পথে হাঁটতে চাইবে। আমার ক্ষেত্রেও হচ্ছে ঠিক তেমনই। মন বলছে নিজেকে একটা সুযোগ দিতে, তবে তোমার মেয়ে বোকা নয় মা। মন যে বারে বারে নিজের মত বদলায় তা আমি জানি, তাই সেই বোকামিটা আমি করব না। মনের উপরে আমি মস্তিষ্ককে ধন্যবাদ দিতে ভালোবাসি, তবে দু এক সময় চিন্তা শক্তি হ্রাস পায়। যেমনটা বলতে পারো কাল হয়েছিল, আমি চাইলেই দুর্যোগে সরিয়ে দিতে পারতাম, আগে থেকেই পারছিলাম না। ওই যে বলে না, দুজন ছেলে মেয়ে একসাথে থাকলে তাদের মাঝে শয়তান থাকবেই, আর সেই শয়তান আমার পেছনেই পড়ে আছে। তবে তাকে আমি জিততে দিব না। মন আর মস্তিষ্কের খেলায় আমি মস্তিষ্ককেই বিজয়ী করব, না তাকে হারতে দিব, আর নাই আমি নিজে হেরে যাব। কথাটা বলে দীর্ঘশ্বাস ছাড়ে মরিন, জড়িয়ে ধরে মারফাকে। চোখ বন্ধ করতে থাকে অনেকক্ষণ। এই বিষাদের জীবনে একটু সুখ চাই তার। মানুষ নাটক সিনেমায় যতই বলুক না কেন, তোমার মাঝে আমি নিজের সুখ খুঁজে পাই। সেই কথায় বাস্তবে বিশ্বাস করে না মরিন। নিজের সুখ নিজেকেই অর্জন করে নিতে হয়। হয়তো তার মাঝে কিছু অংশ একজন নির্দিষ্ট ব্যক্তির মাঝে নিমজ্জিত থাকতে পারে, তবে অধিকাংশই থাকে নিজের মাঝে। নিজের মাঝেই নিজের সুখ খুঁজে পাওয়া যায়, খুঁজে নিতে হয়। আরও 1 মাস কেটে গেল। রাতুল আর তন্নির মধ্যকার সম্পর্কেরও উন্নতি হয়েছে অনেকটা। এখন শুধু তন্নি নয়, বরং রাতুল অনেকটা কেয়ারিং হয়ে উঠেছে। মুখে তেমন কিছু না বলেও কাজের মাধ্যমে দুজনেই প্রকাশ করছে নিজ নিজ অনুভূতি। কিছু কিছু সম্পর্ক খুবই সুন্দর হয়, কোনো ঝামেলা থাকে না কোনো বিদ্বেষ। ধীর গতিতে তাদের সম্পর্কের সূচনা ঘটতে থাকে। দুজনকে পাশাপাশি বেশ মানায়। মরিনেরও খুব ভালো লাগে ওদের একসঙ্গে দেখতে। বাসের জানালার পাশে সিটে বসে আছে মরিন। সিলেট যাচ্ছে প্রায় 3 মাস পর, তাও শুটিংয়ের কাজে। রাতুল, তুর্য আর অন্য এক নায়িকা, সঙ্গে বাকি সহকর্মীরাও যাচ্ছে। মরিনের ধারণা ঠিকই ছিল। 15-20 দিন ছবিগুলো নিয়ে অনেক মাতামাতি হলো। বর্তমানে তার কথা কারোর তেমন একটা মনেই নেই। তুর্যের সঙ্গে সেদিনের পর এই প্রথম শুটিংয়ের কাজে দেখা হচ্ছে। নিজেকে সামলে নিয়েছে মরিন, সঙ্গে নিজের অনুভূতিগুলোকেও। তুর্য থেমে থাকেনি, আজও থেমে নেই। প্রতিনিয়ত মরিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে তবে সে ব্যর্থ হয়েছে প্রতিবারে। মরিন খুবই শান্তভাবে এড়িয়ে গেছে তাকে। বাস থামলো চা বাগানের সামনে এসে। এখানে শুটিং হবে আজ, নামলো সকলে। শুটিংয়ের জন্য সবকিছু গোছানো হলো। ঘণ্টাখানেকের মাঝেই শুটিংও শুরু হলো। মরিন এখন ফিরি, আশেপাশে তাকিয়ে দেখছে কত পরিচিত সবকিছু। তবেই জড় পদার্থগুলোর মাঝে দেখা মিলল এক পরিচিত ব্যক্তির। অবাক হয়নি মরিন, তবে বিরক্ত হলো কিঞ্চিত। যার সম্মুখীন হতে চায়নি সেই কিনা সামনে চলে এলো। মরিন নাহিদকে সামনাসামনি দেখেছিল প্রায় 5 বছর আগে। এরপর কেবলই ফোন কলে দেখেছে। তবে মানুষটা তার চেনা বলা যায়, অতি পরিচিত। এক্স হাজব্যান্ড বলে কথা। নাহিদ বেশ ভালো ফটোগ্রাফার, ছবি তোলার শখ তার ছোটবেলা থেকেই। আজও এসেছিল ছবি তুলতে। নাটকের শুটিং চলবে বলে ক্যামেরা নিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হয়েছিল সে। তবে এরই মাঝে মরিনকে দেখে চমকে যায় সে। অষ্টদয় প্রশস্ত হলো তার। ক্যামেরার ব্যাগটা কাঁধে ঝুলিয়ে পা বাড়ালো মরিনের দিকে যাওয়ার উদ্দেশ্যে। মরিন নিজ স্থানে স্থির রইল, পালানোর কোনো কারণ তো নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই নাহিদ এসে দাঁড়ালো মরিনের সম্মুখে। অবাক হয়ে বলল, আমি কি ঠিক দেখেছি? তুমি সত্যি এসেছো? মৃদু হাসলো মরিন, উত্তরে বলল, না আসার কি আছে? এই দেশের নাগরিক হিসেবে যে কোনো জায়গায় আসতে পারি আমি। নাকি শহরটাও নিজেদের নামে করে নিয়েছো? দৃষ্টি নামিয়ে নেই নাহিদ, অপরাধী সুরে বলে, তুমি বিশ্বাস করবে না তাসনিম, এতগুলো দিন আমি কিভাবে কাটিয়েছি। প্রতি মুহূর্তে আমি নিজের কাছে ছোট হয়ে যাচ্ছি। আমি কি করে এতটা নিচে নেমে গেলাম বুঝতেই পারছি না। কি আর করার, নিচে নামাটা খুব সহজ, তবে উপরে ওঠাটা ভীষণ কঠিন। ওপরে উঠতে চাই না তো, আমি তো কেবল ভুল শুধরে নিতে চাই। মরিন না বোঝার ভঙ্গিতে বলে,
আচ্ছা সেটা কি করে? মরিনের দিকে তাকায় নাহিদ, কিছুক্ষণ চুপ থেকে বলে, সেটা তুমিও জানো তাসনিম, আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। হাসল মরিন, দুদিকে মাথা নাড়িয়ে কিছুটা পাশে এগোলো। নাহিদ তার পিছনে এসে পড়ল। আমি মজা করছি না তাসনিম, সত্যি বলছি। ইউ নো হোয়াট নাহিদ, আমার দাম কিন্তু অনেক। হ্যাঁ, মানুষটা কালো হতেই পারি, তবে নিজের কাছে আমি খুবই মূল্যবান। একটা ভুল আমার বাবা করেছিল, ভাবছো কি করে একই ভুল আমি দ্বিতীয়বার করব? নিজেকে একটা সস্তা বানিয়ে ফেলবো? সেটা ভেবে থাকলে ভুল করছো। তুমি একটু বোঝো, আমি মানুষটা ততটাও খারাপ নই যতটা তুমি ভাবছো। এতটুকু তো তুমি চেনো আমায় তাসনিম। অসহায় কণ্ঠ নাহিদের। মরিন সেটাকে তামাশা হিসেবে নিয়ে বলল,